চরম বিনোদনে আছে। অস্থির বিনোদন। চরম বিনোদন না? ম্যাম আসছে না? ম্যাম জয়েন করছে। ম্যামের স্পিকারটা অফ করে রাখছি। আসসালামু আলাইকুম ম্যাম। দেখা যায়? জি ম্যাম দেখা যাচ্ছে। শোনা যায়? জি ম্যাম। তোমরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তা আর কি আমি কি এখন শুরু করবো না আর দু একজন অ্যাড হবে? আপনি শুরু করেন। ম্যাম আমি আপনার দেখতে আসছি, বুঝছেন? আমি ও দেখতে দেখতে আসছি। খুবই ভালো। তা তো ওই দেখা হলো, এখন আমরা শুরু করি। আছে অ্যাড হয় তা শেষ করতে চলো একসাথে যাই। ম্যাম আমাদেরকে ওই রুরাল ইকোনমিক্স ওটা পড়াবেন? না, এগ্রিকালচার কৃষি রুরাল ইকোনমিক্স, ইকোনমিক্স। কৃষি অর্থনীতি, এগ্রিকালচার ইকোনমিক্স। হ্যাঁ রে বাবা, কৃষি ও গ্রামীণ অর্থনীতি। হ্যাঁ কৃষি ও গ্রামীণ জি ম্যাম। অর্থনীতি। এই দেখো কি পড়াবো, প্রথম পড়া চ্যাপ্টার। থেকে শোনো। তোমরা বাসায় পড়াশোনা ঠিক মতো করছো তো? হ্যালো, হ্যাঁ আমি বিরাট আকারে পড়তেছিলাম। ক্লাসের পড়া পড়তে হবে, খুললে কিন্তু পরীক্ষা। তোমাদের একটু তোমাদের শুরু মানে তোমাদের একটু সময় আছে, কিন্তু ফোর্থ ইয়ারেরও ওদেরও সময় আছে, ওরা ইয়ারের প্রথম দিকে আছে। জি ম্যাডাম। তোমরা মাঝে মাঝে মানে মাঝে মাঝে কি তোমরা শেষে তোমাদের এই ফর্ম ফিল আপ খুললে ফর্ম ফিল আপ হবে। ম্যাম আমাদের কি অনলাইনে হোয়াটসঅ্যাপ হবে নাকি কলেজে যে করে আসতে হবে? হ্যাঁ, তোমরা বেতন আদি ঠিক মতো দিচ্ছ তো? হয়ে গেছে, আমাকে ফোন করছিল। কলেজে এসে দেওয়া যাবে, দেওয়া যাবে। আচ্ছা শোনো, জি ম্যাম। আমরা হচ্ছে যে পড়াশোনা করি, সেটা হচ্ছে যে অনার্স পার্ট 3 আমরা কৃষি বিষয়ে 3টি বিষয় নিয়ে আমি পড়াবো। হ্যাঁ, জি ম্যাডাম। আমরা জানি যে কৃষি পণ্য হচ্ছে কি, কৃষি পণ্যের দাম খুব ঘরে ওঠানামা করে। অন্যান্য পণ্যের চাইতে কৃষি পণ্যের দাম বেশি উঠানামা করে। আর এই কৃষকরা এই জন্য একটা অস্থিতিশীলতার মধ্যে পড়ে এবং তারা দাম থেকে, ন্যায্য দাম থেকে অনেক সময় এই কৃষি পণ্যের দাম ওঠানামার কারণে বঞ্চিত হয়। এখন কৃষক মানে কি, আমাদের দেশে যত গ্রাম রয়েছে সব কৃষি নির্ভর। আর এই কৃষিরা বাঁচলে গ্রাম বাঁচবে, গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। এজন্য কৃষি পণ্যের মূল্য স্থিতিশীলকরণের ব্যাপারে সরকার কিছু কর্মসূচি গ্রহণ করে। অনেকগুলি কর্মসূচি রয়েছে যেগুলো আমাদের পরীক্ষায় বেশি পড়ে। এ ধরনের 3টা কর্মসূচি আমি বেছে নিয়েছি তোমাদের শেখাবার জন্য। আর এই কৃষি পণ্যের যে মূল্য স্থিতিশীলকরণ, এটি মূলত সরকার করে থাকে। আর সরকারের এই মূল্য স্থিতিশীলতা রক্ষা করার যে প্রক্রিয়া, একে মূলত বলা হয় এগ্রিকালচার প্রাইস পলিসি, কৃষি দাম নীতি। কৃষি দাম নীতি বলতে আমরা বুঝি সরকারের সক্রিয় হস্তক্ষেপের মাধ্যমে বিশেষ উদ্দেশ্যে কৃষি পণ্যের মূল্যকে প্রভাবিত করা বা নির্ধারণ করাকে এগ্রিকালচার প্রাইস পলিসি বলা হয়। সরকার প্রয়োজনে কৃষি পণ্যের দাম বাড়িয়ে দেন জনস্বার্থে এবং কৃষকদের স্বার্থে, আবার প্রয়োজনের সময় এর দামকে কমিয়ে দেন, আবার কখনো কখনো এর যোগান বাড়িয়ে দেন। যোগান ও চাহিদার সামঞ্জস্য রক্ষা করে কৃষি পণ্যের মূল্য স্থিতিশীল করে থাকে সরকার। অর্থাৎ সমাজে কখনো কৃষি পণ্যের যোগান বেড়ে যায়, চাহিদা হ্রাস পায়, কখনো চাহিদা হ্রাস পায়, যোগান কম থাকে। এই যোগান ও চাহিদার এবং দামের মধ্যে সমন্বয় সাধন করার যে প্রক্রিয়া, একেই বলা হয় এগ্রিকালচার প্রাইস পলিসি। এই পলিসি গ্রহণ করে কে?
সরকার। 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 হ্যাঁ, কৃষি পণ্যের মূল্য দ্রুত ওঠানামা করে আর কৃষকরা এতে ক্ষতিগ্রস্ত হয়। কখনো ভোক্তা ক্ষতিগ্রস্ত হয়, কখনো কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়। তাই সরকার জনস্বার্থে কৃষি পণ্যের মূল্যের অস্থিতিশীলতা রোধ করার উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ করে থাকে। সেই গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলো আমি এক এক করে এখানে দেখাচ্ছি। দেখো, আমি 3টি কর্মসূচিকে বেছে নিয়েছি। বাফার স্টক কর্মসূচি, পেগিং সিস্টেম আর রেশনিং সিস্টেম। এই 3টা আমাদের এই কৃষি অর্থনীতিতে পরীক্ষায় খুব পড়ে। আমি আবার বলছি, এই এগ্রিকালচার প্রাইস পলিসির 3টি পলিসি খুব বেশি সরকার অ্যাপ্লাই করে এবং এগুলো পরীক্ষায় পড়ে। সেই পলিসিগুলো হচ্ছে বাফার স্টক পলিসি, তারপরে হচ্ছে পেগিং সিস্টেম পলিসি, আর রয়েছে রেশনিং সিস্টেম পলিসি। আমরা প্রথমে বাফার স্টক পলিসি পড়ব। বাফার স্টকের এই পলিসি আর এই চিত্র আছে। বাফার স্টক বলতে কৃষি পণ্যের কখনো কখনো বাম্পার ফলন হয়। বাম্পার ফলন হলে ফসলের যোগান অতিরিক্ত বেড়ে যায় আর তার দাম কমে যায়। এখন অতিরিক্ত ফলন হলে কৃষি পণ্যের দাম কমে গেলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়। কেন ক্ষতিগ্রস্ত হয়? কৃষকরা যে খরচ করে উৎপাদন করে সেই খরচটা উঠে আসতে চায় না তখন কৃষকের ঘরে তার খরচ পরিমাণ পণ্য ওঠে না, তখন কৃষক ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ তার যে উৎপাদন খরচ উঠে আসলেও কৃষক কোনো মতে বেঁচে যায়, কিন্তু এমনও অবস্থা হয় যে উৎপাদন খরচও ঘরে উঠছে না। তাহলে কৃষক বাঁচলে আমরা বাঁচবো। কৃষককে বাঁচানোর দায়িত্ব জনগণের আছে কিনা? জি আছে। কৃষককে সুস্থ রাখা, সাবলীল রাখা, কৃষককে আর্থিকভাবে সম্পদশালী রাখা সরকারের দায়িত্ব আছে কি নেই? আছে। জি ম্যাম, আছে। তাহলে সরকারকে কিছু অস্ত্র প্রয়োগ করতে হয়, পলিসি নির্ধারণ করতে হয়, যাতে করে জনগণ ও কৃষকের উভয়েরই জীবন স্বাচ্ছন্দ্যময় হয়, উভয়ই ক্ষতিগ্রস্ত না হয়, আবার উভয়ই ভালো থাকে বা লাভবান হয়। তারপরেও কৃষকের লাভটাকে জনগণের লাভবান হওয়ার চাইতে কৃষকের লাভকে বেশি অগ্রাধিকার দেওয়া উচিত। কারণ ধরো, আমি চাকরি করি, আমার পকেটে আমার ব্যাংকে অনেক ব্যালেন্স রয়েছে, টাকা কি চিবিয়ে খাওয়া যায়? এই নাসলিমা, হ্যাঁ, আশিক, টাকা চিবিয়ে খাওয়া যায় না, তাই না? তাহলে কি করতে হবে? পণ্য লাগবে। পণ্য উৎপাদন করবে কে? কৃষক। হ্যাঁ, আর কৃষি পণ্যগুলো এমন যা নিত্য প্রয়োজনীয়। আর এই নিত্য প্রয়োজনীয় বা কৃষি পণ্যের বাজার কি হয়? স্থিতিশীল হয় না অস্থিতিশীল হয়? স্থিতিশীল হয় না, চাহিদাটা স্থিতিশীল হয়। কৃষি পণ্যের চাহিদা স্থিতিশীল হয়, কারণ চালের দাম বাড়ুক কমুক, তোমার ফ্যামিলিতে 1 কেজি চাল লাগে, তোমার 1 কেজি আসলেই কিনা লাগবে, তাই না? তাহলে চাহিদা উঠানামা করে না, কৃষি পণ্যের চাহিদা স্থিতিশীল হয়। হ্যাঁ, চাহিদাটা কম ওঠানামা করে। গম, ধান, চিনি, এইসব জিনিসের চাহিদা আসলে যা আমরা সবসময় ব্যবহার করি নিত্য নৈমিত্তিক পণ্যের ক্ষেত্রে চাহিদার স্থিতিস্থাপকতা কি হয়? এটা স্থিতিস্থাপক হয়। অর্থাৎ সবসময় প্রায় দাম বাড়লেও তাকে খেতে হয়, দাম কমলেও প্রায় কাছাকাছি পণ্য সেবন করে মানুষ, সেবা বা পণ্য সেবন করে। এজন্য এই চাহিদা স্থিতিস্থাপক হয়। আর এই ক্ষেত্রে সরকার যখন কোনো পণ্যের ক্রাইসিস হয়, যোগান হ্রাস পায় অথবা যোগান বেড়ে যায়, দুটোতেই অর্থনীতির ক্ষতি হয় বা কৃষকরা কখনো জনগণ ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতির হাত থেকে বাঁচাবার জন্য সরকার বাফার স্টক পদ্ধতি বা কর্মসূচি বা পলিসি গ্রহণ করে থাকে। তাই এই পলিসি কখন নিয়ে হয়? যখন বাম্পার ফলন। এখন তোমাদের প্রশ্ন তোমরা করবা যে ম্যাডাম, বাম্পার ফলন কাকে বলে? বলো তো, পারো নাকি? হ্যাঁ, বাম্পার ভালো ফলন হলে তাকে বাম্পার ফলন বলে। মানে যা আশা করা হয়েছিল তার থেকেও যদি অধিক বেশি হয়, এটা হচ্ছে বাম্পার ফলন। গুড। তারপরে অর্থনীতির ভাষায় বলি আমরা, এটা তো আমাদের নিজের ভাষায় হয়ে গেল। অর্থনীতির ভাষায় হচ্ছে
চাহিদার তুলনায় অতিরিক্ত উৎপাদন হলে ওই উৎপাদনকে বাম্পার ফলন বলা হয়। সমাজের দরকার নাই, এত উৎপাদন হয়েছে। সমাজের চাহিদার তুলনায় সমাজের অতি উৎপাদন বা উৎপাদন থেকে যোগান আসে, অতি উৎপাদন বা অতি যোগানের কারণে এই বাম্পার ফলন। এই অবস্থা যখন চাহিদার তুলনায় অতিরিক্ত যোগান বা উৎপাদন হয়, একে আমরা বাম্পার ফলন বলি। তাহলে অতিরিক্ত যোগান বা উৎপাদন হলো, এই অতিরিক্ত উৎপাদনের দাম কে দেবে? এই অতিরিক্ত যোগানের দাম কে দেবে? যদি চাহিদা না থাকে তাহলে পণ্য অবিকৃত থাকবে। অবিকৃত থাকলে কি কৃষকের ঘরে কি লিকুইড মানি যাবে? না ম্যাম, না ম্যাম। যাবে না। আর তাহলে দেখা যাচ্ছে যে আবার কিছু পচনশীল পণ্যের ক্ষেত্রে কৃষক লুজার হয়, যেগুলো ঠেকানোর সরকারও পারে না। তবে ধান, চাল, গম, পাট এগুলোর ক্ষেত্রে সরকার বাফার স্টক গ্রহণ করতে পারে। তাহলে কৃষি পণ্যের বাম্পার ফলন হলে ফসলের দেখো তো, কৃষি পণ্যের বাম্পার ফলন হলে ফসলের অতি যোগানের কারণে দাম হ্রাস পায়। দাম হ্রাস পেলে কৃষক ক্ষতিগ্রস্ত হয়। এই কৃষি মূল্যের এরূপ মূল্য ধস ঠেকাবার জন্যে, কৃষি পণ্যের এরকম মূল্য ধস ঠেকাবার জন্যে অপ্রত্যাশিত অভাব বা চাহিদা, হঠাৎ করে চাহিদা বেড়েও যায় না, চাহিদা কমেও যেতে পারে। তাহলে এই অপ্রত্যাশিত অভাব বা চাহিদা মেটানোর জন্য সরকার কৃষি পণ্য ক্রয় করে সুরক্ষিতভাবে মজুত করে রাখে। কারণ কম পড়লে সরকার, বেশি উৎপাদন হলে যোগান বাড়লে সরকার কিনে ব্যালেন্স করে, যোগান চাহিদার সাথে অ্যাডজাস্ট করে। আর যদি এমন হয় যে যোগান নেই, সেক্ষেত্রেও সরকার রেশনিং পদ্ধতি বা অন্য কায়দায় এই বাম্পার ফলন থেকে পণ্য ছেড়ে দিয়ে কি করে, আবার চাহিদা মেটায়। অর্থাৎ বাফার স্টকের মাধ্যমে সরকার যোগান ও চাহিদার সামঞ্জস্য বিধান করে। তাহলে বাফার স্টকটি কি একটি মজুদ ভাণ্ডার। এই মজুদ ভাণ্ডার সরকার কোথা থেকে কেনে? ওই যে অতি উৎপাদনের অংশ পুরোটুকু কিনে নিতে পারে, বা অতি উৎপাদনের আংশিকও কিনে সরকার স্টক করতে পারে। এই স্টক করাকে, তোমাদের মাইক অফ করা আছে? মাইক অফ করলে ওরা প্রশ্ন করতে পারবে না তো। আচ্ছা, তোমরা মাইক অফ রাখো, প্রশ্ন করার সময় মাইক অন করবা, ঠিক আছে? না হলে বাড়তি শব্দ হয়। আসি তাসলিমা। জি ম্যাম। হ্যাঁ, আমরা আসছি, সমস্যা নেই। হ্যাঁ, আমরা আসছি, সমস্যা নেই। না, তা বলছি না, যদি মাইক অন থাকে তোমাদের এক্সট্রা শব্দ হয়। আর প্রশ্ন করার সময় মাইক অন করে নিয়ে কথা বলবা, তাহলে আবার শুনতে পারবো। আর মাইক অন থাকলে আবার আমি তোমাদের কথা শুনতে পাবো না। আচ্ছা ম্যাম, মাউথ স্পিকার অফ করে অফ করে রাখো, প্রশ্ন করার সময় ওটা অন করো, তাহলে কি হয়, শব্দ কম। আচ্ছা, হ্যাঁ, তাহলে এটা কি একটা সুরক্ষিত সরকারি মজুদ। বাফার স্টক বলতে আমরা বুঝি কৃষকের অতি উৎপাদন বা বাম্পার ফলনের সময় যে অতিরিক্ত উৎপাদন হয়, সেই উৎপাদন থেকে সরকার সুরক্ষিত পণ্য কিনে নিয়ে একটি মজুদ, স্ট্রং মজুদ, সুরক্ষিত মজুদ ভাণ্ডার গড়ে তোলে। এই মজুদ ভাণ্ডার গড়ে তোলাকে বাফার স্টক বলা হয়। বোঝা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, এখন আমরা এটা চিত্র ব্যাখ্যায় যাব। চিত্র ব্যাখ্যাটা দেখো। এই যে চিত্র, এটা বাফার স্টকের একটি চিত্র। বাফার স্টকে দেখো, লম্বা অক্ষে আমরা দাম দিয়েছি, আর এখানে চাহিদা রেখা এ বি, একটা চাহিদা রেখা। ভূমি অক্ষে আমরা দেখাচ্ছি উৎপাদন বা যোগান, পণ্যের যোগান, যোগান ও চাহিদা। অর্থাৎ উৎপাদন ও চাহিদা বা যোগান ও চাহিদা ভূমি অক্ষে দেখাচ্ছে, যা কিউ দিয়ে নির্দেশ করা হয়েছে। এখন আমাদের দেখো তিনটি ভারসাম্য রয়েছে, E1, E0, E2। তার মানে আমার প্রাইমারি ভারসাম্য E0 বিন্দু। দেখতে পাচ্ছ তোমরা? জি ম্যাম। হ্যাঁ, এখন মনে করি অর্থনীতি এখানে থাকলে লাভজনক। E0 বিন্দুটা ভারসাম্যপূর্ণ, জনগণের জন্যও লাভজনক, কৃষকের জন্যও লাভজনক। কিন্তু মনে করি এবছরে উৎপাদন, তাহলে মানে ভারসাম্যপূর্ণ উৎপাদন কতখানি, OQ0, আর দাম হচ্ছে OP0। এটা থাকলে অর্থনীতি সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, স্থিতিশীল থাকবে।
কিন্তু মনে করি হঠাৎ করে এই বছরে পেঁয়াজের যোগান ছিল না দেখে মানুষ বেশি পেঁয়াজ উৎপাদন করেছে। পেঁয়াজের ক্ষেত্রে কিন্তু হয়েছে এটা। এবং জি ম্যাম, পেঁয়াজের জি ম্যাম। উৎপাদন কিউ0 থেকে কিউ2 গিয়েছে। যোগান রেখা দেখো S0 থেকে S2 গিয়েছে। তাহলে যোগান কতখানি বেড়েছে? কিউ0 থেকে কিউ2। ডিউটি এখন এতখানি যোগান মানুষ চাহিদা করছে না। চাহিদা যখন করছে না, দেখো চাহিদা রেখা আবার হ্যাঁ E2 যদি এই যোগান যখনই অতিরিক্ত উৎপাদন হয়ে গেল, E0 ভারসাম্য না থেকে আমাদের ভারসাম্য E2 চলে এসেছে। E2 হলে কি হচ্ছে দেখো তো ফলাফল, প্রাইস P0 থেকে নিম্নমুখী হয়েছে। তাহলে দাম কমে গেলে P1 কৃষকের লস না? জি দাম ম্যাম। ছিল আগে OP0, যোগান S0 থেকে S2 রেখায় যাওয়ার কারণে ভারসাম্য E0 থেকে E2 গিয়েছে। যেমনিতে ভারসাম্য নিম্নমুখী হয়েছে, দামও কিন্তু নিম্নমুখী হয়ে এখন OP1 হয়েছে। তাহলে এই দামে কৃষকের খরচ উঠে আসবে না, কৃষক লুজার হবে। তাহলে কৃষককে সাপোর্ট দেওয়া কার দায়িত্ব? সরকারের দায়িত্ব। সরকারের দায়িত্ব। কারণ সরকার, কৃষক বাঁচলে সমাজের সব শ্রেণী বেঁচে যাবে। আমি আগেই বলেছি আমার ব্যাংকে অনেক টাকা রয়েছে, যদি কৃষক উৎপাদন না করে, মনক্ষুণ্ণ হয়, তার ন্যায্য মূল্য না আসে, তারা যদি উৎপাদন ছেড়ে দেয়, তখন কি আমরা ছেড়ে টাকা দেয়। চিবিয়ে খাবো? টাকা খাওয়া যায়? টাকা না ম্যাম। হ্যাঁ, পণ্য ক্রয় করতে হবে। পণ্য সাপ্লাই দেয় কে? কৃষক। তাহলে কৃষককে কৃষক। বাঁচাতে হবে। কৃষকের দামটাকে P1 থেকে যে কোনো কায়দায় সরকারের আবার OP0 তুলে দিতে হবে। কৃষকের পণ্যের দাম নেমে কোথায় এসছে? OP1 এসছে। OP1 আসছে যে কোনো ভাবে দামটা তুলে এখন আবার OP0 দিলে কৃষক লাভবান হবে। OP0 তাহলে লাভবান কৃষকের এখন সরকারের কি করা উচিত? সরকারের কি করা উচিত? এই যে ম্যাডাম এখন বলো কি করা উচিত? এখন এখন যেহেতু পণ্যের যোগান বেশি, এই জন্য কিনে বাফার স্টক স্টক করা উচিত। হ্যাঁ বাফার স্টক করা উচিত। হ্যাঁ হ্যাঁ, বাফার স্টক যেমন- করা উচিত। যেমন যেমন যখন পেঁয়াজের দাম হ্যাঁ, বেড়ে পার্থ। গেছিল তখন পার্থ, সরকার কম দামে ওটা জনগণকে দিচ্ছিল। হ্যাঁ পার্থ তখন আছো? পেঁয়াজের দাম অনেক এ পার্থ, পার্থ মাইক অন করো। মিউট করা ম্যাম, ও শুনতে পাচ্ছি না। পার্থ ও, মাইক অন করো। পার্থ নাই তো, পার্থ নাই? ও খাইরুল, ওইটা খাইরুল ম্যাম। খায়রুলের নাম হয়েছে পার্থ? হ্যাঁ, জি ওকে। তোরা আর কি করবি জীবনে? আচ্ছা, এ খায়রুল কথা বলি। এ খায়রুল, যাই হোক, ও বোধহয় মাইক অফ করে বসে আছেন। হ্যাঁ, তাহলে এখন কি করতে হবে? এই যে Q0 থেকে Q2 পরিমাণ অতি উৎপাদনকে সরকারের ক্রয় করে নিতে হবে বাফার স্টকের মাধ্যমে। ওই খায়রুল কথা বলছে না, তাই বোধহয় ও মাইক অফ করে রেখেছে। তাহলে এখন কি করতে হবে? তাসলিমা, তাসলিমা, অনামিকা, ইয়েস ম্যাম। এ বল বাবা, বাফার স্টক করতে হবে ম্যাম। বাফার স্টক করবো কতখানি? সরকার কতখানি পণ্যের বাফার স্টক করবে এই চিত্রে দেখা, বলো। অতি উৎপাদন হয়েছে Q0 থেকে Q2, তাহলে এই অতি উৎপাদনটুকু সরকার কি করবে? বাফার স্টক করে কিনে বাফার স্টক করবে ম্যাম, Q0 থেকে Q2 পর্যন্ত কমিয়ে বাফার স্টক করবে। আচ্ছা, যদি এখন সরকার Q2 থেকে Q0 পর্যন্ত পণ্য অতি উৎপাদন বা অতি যোগানকে ক্রয় করে নেয়, তাহলে আবার যোগান রেখা S0 ফিরে আসবে। এই দেখো আরো দিয়েছি, S0 ফিরে আসবে। তাহলে অতি উৎপাদনের যে কুফল, সেখান থেকে বাঁচা যাবে। ভারসাম্য এবার E2 থেকে E0 উত্তীর্ণ হবে এবং প্রাইস লেভেল OP1 থেকে OP উঠে যাবে। কৃষকের স্বার্থ রক্ষিত হবে। তাহলে বাফার স্টক অতি যোগান অবস্থায় কি করে? যতখানি অতি উৎপাদন বা বাম্পার ফলন, যতখানি বাম্পার ফলন পুরোটাই কিনে নিতে পারে সরকার। কিনে নিয়ে কৃষি পণ্যের দাম স্থিতিশীল করতে পারে। দামটা OP0 থেকে কমে গিয়ে OP1 এসে অস্থিতিশীল হয়েছে। এবার সরকার Q0 থেকে Q2 পণ্য কিনে নেওয়াতে
দাম আবার ফিরে পূর্বের অবস্থায় গেল, ভারসাম্য আবার E2 থেকে E0-তে পৌঁছালো, অর্থাৎ কমে যাওয়া দাম আবার বেড়ে গেল। তাহলে অস্থিতিশীলতা বা দামের ধস নামা কিন্তু রক্ষা হলো না। জি ম্যাম। কৃষক আর উৎপাদনে অনুৎসাহিত হবে না। যদি প্রতি বছরের বাম্পারের এই পদ্ধতি সরকার ফলো করে, তাহলে তো কৃষক ভয় পাবে না যে আমার অতি উৎপাদন হলে কি হবে, আমার লস হয় কিনা। কৃষক ভয় পাবে না, উৎসাহিত হবে, সাহসী হবে। এভাবে সরকার কৃষকদেরকে তাদের ন্যায্য মূল্য থেকে ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে পারে। এটা বাফার স্টক এই পলিসির মাধ্যমে সরকার করে থাকে। আবার মনে করি এখন দেখো কোনো কারণে আবার যোগান কমে গেল, যোগান কমতে পারে না কি? হঠাৎ করে কোন এলাকায় বন্যা হয়ে গেল, ওই এলাকায় যোগান হ্রাস পাবে না, উৎপাদন হ্রাস পাবে, তাই না? তখন উৎপাদন হ্রাস পেলে অতিরিক্ত দাম উঠে যাবে। দেখো দাম হয়ে যাবে OP2। এখানে কারা ক্ষতিগ্রস্ত হবে? কৃষক কৃষক লাভবান হবে। হ্যাঁ, এখানে ভোক্তা বা জনগণ ক্ষতিগ্রস্ত হবে। তাহলে এই যে 18 লাখ জনগণ, এই জনগণ সরকারের কি? সরকার আমাদের অভিভাবক না? আমাদের এই প্রাইস লেভেল, এইটাকে কিন্তু মুদ্রাস্ফীতি বলা যায়। অর্থাৎ এটাকে বলা হয় প্রাকৃতিক দুর্যোগ কারণ জনিত মুদ্রাস্ফীতি। এই মুদ্রাস্ফীতির কারণে দাম যদি অতিরিক্ত উঠে যায়, অল্প আয়ের লোক বা বাধা ধরা আয়ের লোক বা নিম্ন আয়ের লোক, তারা কিন্তু পণ্য সামগ্রী ভোগ করতে পারবে না, ক্রয় করতে পারবে না, তাদের জীবন কষ্টের মধ্যে পড়ে যাবে, তাদের জীবনমান হ্রাস পাবে, তাদের ক্ষুধা বাড়বে, তাদের স্বাস্থ্যহানি ঘটবে, তাদের কি বলবো পুষ্টিহীনতা দেখা দেবে। তাহলে কি সরকারের দায়িত্ব আছে না জনগণের স্বার্থ রক্ষা করা? তাহলে এই OP2-কেও যে কোনো ভাবে কমিয়ে সরকারের OP0-তে আনলে জনগণের স্বার্থ রক্ষিত হবে এবং ভারসাম্য তখন E1 থেকে E0-তে ফিরে আসবে। তাহলে এক্ষেত্রে সরকারের কি করতে হবে? মনে করি গত বছরে বাফার স্টকের, হ্যাঁ গত বছর, এই বছরে বন্যা হয়েছে, তাহলে গত বছরে বাফার স্টকের পণ্য মজুদ ছেড়ে দিতে হবে সরকারকে বাজারে। গুড, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ আশিদ, তোমার ঠিক উত্তর দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আসলে আমাদের তখন যখন উৎপাদন হ্রাস পেয়ে Q1 হবে, যোগান রেখা তখন দেখো S1 সবচাইতে কম যোগানে এসে দাঁড়াবে। আর যোগান হ্রাস পেলে দাম বেড়ে যায়, কারণ চাহিদা তো যোগান যত দ্রুত হ্রাস পেতে পারে, বন্যা, দুর্যোগ, ভূমিকম্প বা যুদ্ধজনিত কারণে, বিভিন্ন কারণে বা আমদানি বন্ধ হয়ে যাওয়ার কারণে, যে কোনো কারণেই যোগান যত দ্রুত হ্রাস পায় অত দ্রুত কিন্তু চাহিদা বাড়ানো যায় না এবং দাম বেড়ে যায়। এই দাম নিয়ন্ত্রণ করা কার দায়িত্ব? সরকারের। কোন পদ্ধতির মাধ্যমে? বাফার স্টকের মাধ্যমে। কিভাবে সরকারের ক্ষেত্রে তার বাফার স্টকে রক্ষিত পণ্য ছেড়ে দেবে। ছেড়ে দিলে বাজারে যোগান অ্যাভেলেবল হয়ে যাবে এবং যোগান S1 থেকে বেড়ে যোগান S0-তে আসবে। অর্থাৎ যোগান OQ1 থেকে ভারসাম্য OQ0-তে এসে পৌঁছাবে এবং যোগান হ্রাসজনিত সমস্যা থেকে জনগণ, সরকার, দেশ মুক্তি পাবে এবং দাম কমে P2 থেকে P0-তে আসবে। জনগণের জীবন স্বাভাবিক হয়ে উঠবে, দামের কারণে নাভিশ্বাস হবে না, অর্থাৎ অর্থনীতি স্থিতিশীল হয়ে আসবে এবং পণ্যের এইখানে দাম উঠা আর এদিকে দাম নামাটাকে, দামের ধসকে যেমন সরকার তুলে দিল, দিয়ে E0-তে নিল, আবার দামের হাই ইনফ্লেশন বা হাইপার ইনফ্লেশন বা জাম্পিং ইনফ্লেশন থেকেও সরকার কি করলো? পণ্য ছেড়ে দিয়ে যোগান বাড়িয়ে দাম কমিয়ে এ দেখো অর্থনীতিকে স্থিতিশীল অবস্থায় আনলো বা দাম স্থিতিশীল করে আনলো। তাহলে সরকার প্রয়োজনে দাম বাড়াতে পারে, সরকার প্রয়োজনে দাম কমাতে পারে। কিভাবে? সরকার প্রয়োজনে যোগান অতি উৎপাদনকে ক্রয় করে নিয়ে আর যোগান হ্রাস পেলে মজুদ থেকে সাপ্লাই দিয়ে ব্যালেন্স যোগানে, ভারসাম্যপূর্ণ যোগানে আসতে পারে এবং দামের উঠা এবং দামের নামাকে নিয়ন্ত্রণ করে থাকে। কিসের মাধ্যমে? বাফার স্টক পলিসির মাধ্যমে। তাহলে আমরা বুঝতে পেরেছি বাফার স্টক পলিসি কাকে বলে।
চিত্র ব্যাখ্যা এখান থেকে তোমরা নামাই নিলে, চিত্র ব্যাখ্যা আমি দিইনি কারণ তোমাদেরও বুঝতে হবে, বড় হয়ে গিয়েছে তো, আর আমিও তো চিত্র ব্যাখ্যা তো আর এই দেখে দেখেই করা যায় না। তাহলে এখন আমার এই যে আলোচনা আছে দেখো, এটাই চিত্র ব্যাখ্যাটা তোমরা আবার বই খুলে দেখবা, আমার কথাগুলোকে মনে রাখবা, এটা কিন্তু মুখস্থ করে ফেলবে আশা করছি। বলো কিছু থাকলে প্রশ্ন করো। কোন অধ্যায় ম্যাডাম? ম্যাডাম এটা কোন অধ্যায় ম্যাডাম? কৃষি অর্থনীতির এটার হচ্ছে যে ওই কৃষি মূল্যনীতির অধ্যায়, মূল্য আরোপণ আছে দেখবা, কৃষির মূল্য পলিসি, অর্থাৎ এগ্রিকালচার হচ্ছে যে ওই যে প্রাইস পলিসি, যেটা এগ্রিকালচার প্রাইস পলিসি আছে। হ্যাঁ ওখানে খুঁজবা পাবা। এই আমি একটা ফোন ধরি একটুখানি। বেশি জুম করলে আবার কম করলে হয় না। এইটুক দেখো, এইটুক জুম দেখা যাচ্ছে না, আরেকটু ই করবো, আর একটু বড় করবো। ম্যাম দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ? জি ম্যাম দেখা যাবে। জি ম্যাম। এ তোর বাবাকে দে, সেটা নিয়ে তোর বাবা দে, আমি ক্লাসে আছি। এবার 2 নাম্বার পদ্ধতি দেখো, প্যাকিং পদ্ধতি। হ্যাঁ 2 নাম্বার পদ্ধতি আছে প্যাকিং পদ্ধতি। প্যাকিংটা কি, যে কৃষি উৎপাদনের একটা নির্দিষ্ট পরিমাণ উৎপাদনের কারণে বাজার দাম, একটা নির্দিষ্ট দাম বাজারে দাঁড়িয়ে যায়, একে সাধারণ দাম স্তর বলা হয়। শোনা যাচ্ছে? জি ম্যাম। সাধারণ দাম স্তর বলে। তো এই সাধারণ দাম স্তর যদি কৃষক স্বার্থ বা জনগণের স্বার্থ রক্ষা করতে না পারে, সরকার সেক্ষেত্রে একটা পেড প্রাইস বা বাজারে বর্তমান দামের সাথে অতিরিক্ত দামে পণ্য কিনে নিতে পারে। বাম্পার ফলনের ক্ষেত্রে বাজার দামে পণ্য কিনে, ঠিক আছে। আর প্যাকিং পদ্ধতির ক্ষেত্রে সরকার অতিরিক্ত দামে পণ্য কিনে নিয়ে অবস্থার মোকাবেলা করে। তাহলে প্যাকিং পদ্ধতি কাকে বলে? প্যাকিং পদ্ধতি হচ্ছে যদি সমাজে সামগ্রিক চাহিদার তুলনায় যোগান অধিক থাকে, যে কোনো কারণে হতে পারে, উৎপাদন বেশি পেয়ে হতে পারে, আমদানি বৃদ্ধি পেয়ে হতে পারে, তাহলে ভোক্তা শ্রেণী কম দামে চাহিদা মেটাবে। এতে কি হবে? কৃষক শ্রেণী ক্ষতিগ্রস্ত হবে না? কম দামে পেলে আমরা বলি, জনগণ বলি বাহ কি সুন্দর দাম কমে গেছে, সবুজ সমাজ, বাজারে সবুজ শাকসবজি ভরা, আমি খুশি হচ্ছে। আমার যতটা খুশি ততটাই বেদনা কিন্তু কৃষকের থাকে দাম বেশি কমে গেলে। সেক্ষেত্রে ধান, চাল বা ডাল, তেল, বীজ সরকার কি করে, এগুলো অতিরিক্ত বাজার দামের সাথে অতিরিক্ত দামে পণ্য ক্রয় করে জনগণ কৃষকের স্বার্থ রক্ষা করে। কারণ কৃষক আছে কম দামে। হ্যাঁ টিসিবি কে করা হচ্ছে ম্যাম, টিসিবি করে যেটা। কি হলো? টিসিবি বলতে যাচ্ছে যে টিসিবির পণ্য এখন যেমন এই যে দাম কমে গেছে। হ্যাঁ 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 এটা তাহলে যদি কমে যায় তাহলে কি হবে? কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হবে। এক্ষেত্রে সরকার বাজার মূল্য চেয়ে পেক্সড প্রাইস অধিক ধরে কি বাড়তি যোগানের সব টাকাও কিনতে পারে বা আংশিকও কিনে নিতে পারে, নিয়ে যে প্রাইস লেভেলকে স্থিতিশীল করে, একে প্যাকিং পদ্ধতি বলা হয়। অর্থাৎ যে পদ্ধতিতে সরকার পেক্সড প্রাইসের মাধ্যমে পণ্য কিনে নিয়ে মূল্য নিয়ন্ত্রণ করে, একে প্যাকিং পদ্ধতি বলা হয়। আমি আরেকবার বলছি, সরকার পেক্সড প্রাইস বা বাজার দামের সাথে অধিক দামে পণ্য কিনে নিয়ে সরকার কৃষকের স্বার্থ রক্ষা করে, কিনে নিয়ে অতিরিক্ত যোগান বা বাড়তি উৎপাদনের সবটা বা আংশিক কিনে নিয়ে মূল্য যখন স্থিতিশীল করে, একে প্যাকিং পদ্ধতি বলা হয়। বুঝা যাচ্ছে? প্রশ্ন থাকলে না বুঝা গেলে, হ্যাঁ না বুঝতে হলে প্রশ্ন করো। বুঝা যাচ্ছে? এবার চিত্র দেখো। চিত্রের লম্ব অক্ষে কি কৃষি পণ্যের দাম, ভূমি অক্ষে কি কৃষি পণ্যের যোগান ও চাহিদা। এখানে সাধারণ দাম স্তর বলেছে যেটা, সেটা হচ্ছে E0-তে, আর সাধারণ দাম স্তর OP0, সাধারণ ভারসাম্য বিন্দু E0 এবং সাধারণ যোগান ও চাহিদার পরিমাণ ও Q0। সেক্ষেত্রে বাজার সাধারণ বাজার ব্যবস্থার চাহিদা রেখা D1,
DD1 আর সাধারণ বাজার চাহিদা যোগান লেখা যোগান SS1 লেখা আছে SS1। তাহলে এইখানে দাম নির্ধারিত হলে কৃষক বঞ্চিত হয়। এখন সরকার কি করবে? তার মানে মূল্য হঠাৎ কোনো কারণে কমে গিয়েছে, সরকার কৃষকরা অস্থিতিশীল হয়ে পড়েছে, প্রাইস লেভেল হচ্ছে উঠানামা করছে, তাহলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এখানে জনগণ লাভবান অবস্থায় আছে। কিন্তু সরকার কি করবে? সরকারের চাহিদা, সরকার আমরা আগেই বলেছি সরকার কি করবে? বাড়তি পণ্যে সবটা বা আংশিক পুরোটা কিনে নিতে পারে, সরকার অধিক দামে কিনে নিতে পারে। এখন দেখো পেক্ট প্রাইস হচ্ছে, তাহলে OP1 OP2 কিন্তু পেক্ট প্রাইস দেখা যাচ্ছে। OP1 OP2 পেক্ট প্রাইস কেন? বাজার দাম P0 এর উপরে রয়েছে দাম দুটো, তাহলে বাজার দামের চাইতে অধিক দামকে পেক্ট প্রাইস বলা হয়। চলমান ভারসাম্য বিন্দুর উপরের দামগুলোকে পেক্ট প্রাইস বলা হয়, যা চলমান বাজারের চাইতে অধিক দাম নির্দেশ করে। তাহলে দেখো OP0 চাইতে OP1 এবং OP2 অধিক দাম নির্দেশ করছে, অতএব OP1 ও OP2 পেক্ট প্রাইস। এই পেক্ট প্রাইস কে নির্ধারণ করে? পেক্ট প্রাইস সরকার নির্ধারণ করে, সরকার নির্ধারণ করেছে। এইবার করার কারণ দেখো এই পেক্ট প্রাইস গুলো ভূমি অক্ষের সমান্তরাল, দেখছো ভূমি অক্ষের সমান্তরাল। তাহলে এখানে কি সরকারের চাহিদা, সরকারের কৃষি পণ্যের চাহিদা কি স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক? অস্থিতিস্থাপক, ওঠানামা করবে না, সমান তালে কিনে যাবে। দেখো হ্যাঁ, এই জন্য এই রেখাটা চাহিদা রেখা কিন্তু বাম থেকে ডাইনে নিম্নগামী হয়, কিন্তু সরকারের চাহিদা রেখা এটা এই যে G1 এবং হ্যাঁ দেখো ঊর্ধ্বগামী, হ্যাঁ ও PG1 দিয়েছি GG1, এই দুটো রেখা ভূমি অক্ষের সমান্তরাল, এই দুটো সরকারি চাহিদা রেখা। অধিক দামে সরকার চাহিদা করছে কতখানি? P1 G1, এটা প্রথম সরকারি চাহিদা রেখা, দ্বিতীয়টি হচ্ছে GG1 সরকারি চাহিদা রেখা, বুঝতে পারছো? তাহলে এই যে দুটোই সরকারি চাহিদা রেখায় দেখো ভূমি অক্ষের সাথে সমান ও সমান্তরাল স্টেট, অর্থাৎ সরকার এখানে কম বেশি কিনবে না, পুরোটা কিনতে পারে ইচ্ছা করলে। এখন আমরা দেখব OP1 দামে সরকারের জনগণের চাহিদা কতখানি। এই যে চাহিদা রেখা, সাধারণ চাহিদা রেখার L বিন্দুতে জনগণ চাহিদা করছে, তাহলে কতখানি? এই যে দাম বেড়ে গিয়েছে দেখো, খেয়াল করে চাহিদা কমে গিয়েছে, দেখ এখানে আমি দাগ টানি নিয়েছি, চাহিদা এইটুকু, চাহিদা P1, L হচ্ছে চাহিদা, আগে ছিল OQ0 চাহিদা, কিন্তু দাম বাড়ার কারণে জনগণের কি চাহিদা হ্রাস পেয়েছে, দেখেছো? কিন্তু যোগান কতখানি? L কে অতিরিক্ত যোগান, এই যে যোগান রেখার সাথে কে বিন্দু, দেখো যোগান রেখার সাথে কে বিন্দু, সরকারি চাহিদা রেখা যোগান রেখার সাথে কাট করেছে কে বিন্দু। তাহলে জনগণের চাহিদা ও P1 L আর এই উৎপাদন হচ্ছে P1 K0, তাহলে অতিরিক্ত যোগান কতখানি? অতি উৎপাদন L কে কতখানি? সরকারকে এখন বাজার স্বাভাবিক করতে চাইলে এতখানি কিনে নিতে হবে, কারণ সরকার যখনই দাম বেঁধে দিল, দাম বাড়িয়ে দিল, জনগণ তো কম কিনবে, তাহলে এতখানি পণ্যের কি হবে? জনগণ যদি এইটুকু কিনবে, এই দেখো P1 L তার চাহিদা, দাম বাড়লে চাহিদা কি হয়? দাম বাড়লে চাহিদা হ্রাস পায়। আগে চাহিদা ছিল দেখো এতখানি, এই যে ভূমি অক্ষের সাথে এতখানি P0 E0, এতখানি জনগণের চাহিদা ছিল, দাম বাড়ার কারণে P0 দাম বাড়ার কারণে PL হয়ে গেছে। দেখো আগে চাহিদা ছিল এতখানি, এখনকার চাহিদা এইটুকু, তাহলে এতখানি চাহিদা কমে গিয়েছে, তাই না? এই কেউ যেন অ্যাডমিট হয়েছে, ওটা দিলে হবে? এটাকে সবাইকে অ্যাড হচ্ছে, কে অ্যাড হলে কে? ও ইমন, ভালো আছে ইমন? সজল, ওই তো সজল আবার, ও জামাই ইমন, তোরা কি সব সজল আপডেট দিয়ে মনে হয়েছে ম্যাডাম, সজল লকডাউনে ইমন হয়ে গেছে। না তো আকিকা দিতে হবে, নতুন নাম হলে এখন থেকে আকিকা দিতে হবে, নতুন নাম দিলে আকিকা দিতে হবে। কি করে? হ্যাঁ
এবার দেখো আবার একটু বড় করে নিই, এত বড় দরকার নেই, আর একটু ছোট করে। হ্যাঁ সাজল, এবার দেখো, এরপর দেখো চিত্র তো নিচে, চিত্রটা তুলতে হবে তো। এবার চিত্রের দিকে তাকাও। হ্যাঁ শুনছো? তাহলে OP1 পেগিং দাম, OP1 প্রথম 1 নাম্বার পেগ প্রাইসে তোরা আবার মাইক অফ কর, এত গল্প করিস। আচ্ছা শোনো, এত গল্প দরকার নেই। তাহলে OP1 অতিরিক্ত সরকারি পেগড প্রাইসের কারণে দাম বাড়ায়, চাহিদা জনগণের হ্রাস পেয়ে OP0 E0 থেকে চাহিদা হ্রাস পেয়ে P0L হয়েছে। তাহলে কি হলো, এখন এটুকু কি করবে কৃষক? তার উৎপাদন হয়েছে এলকে, বলো আশিত বলো, এলকে পরিমাণ উৎপাদন এখন কি করবে সরকার? পেগড প্রাইসের মাধ্যমে কিনে নেবে। এর অর্ধেক কিনতে পারে, এইটুক কিনতে পারে, এইটুক কিনতে পারে, সবটাও কিনতে পারে। এই সব কিনতে পারে বলে সরকারের চাহিদা কি স্থিতিস্থাপক। এই জন্য সরকারি চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল। কোন পরীক্ষার হল বা ভাইবা বোর্ডে যদি বলে পেগড প্রাইসের ক্ষেত্রে সরকারি চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয় কেন, কি বলবে? কারণ হ্যাঁ অতি উৎপাদনের সবটা কিনতে পারে, তার চাহিদা ওঠানামা করে না, এই কারণে সরকারি চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়। তাহলে এখন সরকার কিনে কি? সরকার কিনে নেবে কতটুকু? এলকে। জনগণ যদি না কেনে তাও কৃষক ক্ষতিগ্রস্ত হবে না। এবার জনগণ বেশি দামে কিনবে, কারণ কোনো সময় জনগণের পকেট ফাঁকা করে কৃষকের ঘরে পৌঁছে দেওয়া সরকারের দায়িত্ব রয়েছে। কারণ আমি আগেই বলেছি, কি তোমরা ওই কবি সেই রাজিয়া সুলতানের কবিতা পড়েছো? সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা। সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা। দেশ মাতারি মুক্তি কামি দেশের সেজে আসা। কৃষক এই যে দেশের আশা, কৃষককে না বাঁচালে কৃষক কয়জন, তাই না? তাহলে জনগণের অল্প অল্প অর্থ যদি কৃষকের পকেটে যায়, কৃষক কিন্তু বেঁচে যাবে। অতএব পেগড প্রাইস বেঁধে দিলে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত হবে, কৃষক আবার উৎপাদন করবে, আমরা বেঁচে থাকবো, তাই না? খেয়ে পরে বেঁচে থাকবো আমরা। এবার মনে করি সরকার যদি পেগড প্রাইস ও G1 বেঁধে দেয়, খেয়াল করে ও G1, তাহলে সরকারি চাহিদা রেখা হবে কতখানি? কি G1 হবে সরকারি চাহিদা রেখা, তাই না? G1 হবে। সেক্ষেত্রে জনগণের দাম বাড়ার কারণে দেখো P1 থেকে G পর্যন্ত দাম বাড়ার কারণে চাহিদা আরো হ্রাস পেয়ে, আগে চাহিদা ছিল P1 থেকে L, এবার চাহিদা হ্রাস পেয়ে হলো দেখো GM। দাম বাড়লে চাহিদা কি হয়? কমে যায়। তাহলে এখন উৎপাদন কতক্ষণ থাকলো? জনগণ তো এইটুক কিনবে, আর বাকিটা কিভাবে বিক্রি হবে? জনগণ তো কিনবে। এরকম মোট উৎপাদন G থেকে GM, জনগণ কিনছে GM, উদ্বৃত্ত পড়ে থাকবে MN, তাহলে সরকার কিনে নেবে MN পরিমাণ। তাহলে কৃষকের কোনো পণ্য অবিকৃত থাকবে না, নষ্ট হবে না, এবং কৃষকও দেখো অনেক সুপার প্রাইস পাবে। দেখছো কত সুপার প্রাইস? ও G1। তাহলে সাধারণ বাজার ভারসাম্যের দামের চাইতে অতিরিক্ত দামে সরকার যখন প্রতিযোগানকে কিনে নেয়, একে পেগিং পদ্ধতি বলা হয়, এবং এতে কৃষকরা অতি মূল্য বাজারের চাইতে অতিরিক্ত দাম লাভ করে। তারা ন্যায্য মূল্য পেয়ে খুশি হয়, তারা নতুন উৎপাদনে উৎসাহিত হয়, তাদের মনোভঙ্গের কারণ হয় না, কৃষক ক্ষতিগ্রস্ত হয় না। এভাবে সরকার দাম ফল করলে এই দামকে পেগড প্রাইসের মাধ্যমে উপরে তুলে দিতে পারে। এভাবে পেগিং সিস্টেমের মাধ্যমে সরকার প্রাইস লেভেলের
স্থিতিশীলতা রক্ষা করে। এবার আমরা 3 নম্বরে যাব। ম্যাম এখানে একটু স্টপ করে আমি একটা জিনিস লিখতে পারিনি। বলো। ম্যাম হ্যাঁ এই না স্ক্রিনশট দিলে হবে না ম্যাম? হ্যাঁ হ্যাঁ লাইন লিখতে পারিনি। স্ক্রিনশট দিলে হবে না? একজন বল। এই বুদ্ধিটা মাথায় আসেনি আগে। হ্যাঁ ম্যাম হয়ে গেছে না ম্যাম স্ক্রিনশট দিচ্ছি ম্যাম। ও বুঝেছো? স্ক্রিনশট না, স্ক্রিনশট হ্যাঁ স্ক্রিনশট নাও। জি ম্যাম স্ক্রিনশট দিচ্ছি। আচ্ছা ক্যামেরা অন করো। জি ম্যাম। আমি তো সেই তখন থেকে ম্যাম ম্যাম শুধু কি আমাদের ডিপার্টমেন্ট ম্যাম হ্যাঁ বলো। শুধু কি আমাদের না এই দুটো আজকে শেষ ম্যাম। কালকে ক্লাস কেমন কি হ্যাঁ, ম্যাম? স্ক্রিন কি বড় করে দেবো? তোমরা না, না, স্ক্রিনশট বলছি স্ক্রিন বড় করে দেবো? অনলাইন স্ক্রিনটা বড় করে দেবো? ছবিটা ম্যাম বড় একটু করে দেবো? হ্যাঁ ম্যাম বড় করে দেন, বড় করলে আমরা দেখতে পাবো বড় ভালো করলে হবে। তোমাদের সুবিধা হবে, আমি সেই জন্য বলছি। জি ম্যাম জি ম্যাম। স্ক্রিনশট দিলে পরে আমি জুম করলে হবে না এটা। আচ্ছা ছবিটা উপরে নিই তাই না? নাও হ্যাঁ কন্ট্রোল তুলে দিবেন না। আগে উপরে অংশ নাও। ম্যাম ওদের সবার হলে আমি অন্য ইতে চলে যাবো, ঠিক আছে? ও আগেরটা কি স্ক্রিনশট নিয়েছো? আগেরটা জি ম্যাম। জি ম্যাম নিয়েছি। 2 নম্বরটা নিয়েছো? হ্যালো 3 নম্বরে আছে। জি ম্যাম। জি আচ্ছা জি আর না হলে শোনো, আমি অনলাইনে ডাউনলোড দিয়ে দেবো, ওখান থেকে পোস্ট দিয়ে দেবো ওখানে। হ্যাঁ জি ম্যাম তা ভাই। পোস্ট দিলে ওখান থেকে আবার দেখে নিও। ম্যাম ওইটা আচ্ছা করলেও হয়। এবার আমরা এসে দেখো 3 নাম্বার পলিসি। কি পলিসি? ম্যাডাম আমার একটু কথা ছিল ম্যাম। বলো বলো বাবা। 2 নাম্বারের ব্যাপারে বলছি যে আমাদের আমাদের ডিপার্টমেন্টে কি শুধু অনলাইন ক্লাস শুরু হয়েছে না সব ডিপার্টমেন্টে শুরু হয়েছে? সব ডিপার্টমেন্টে শুরু হয়েছে রে, সব ডিপার্টমেন্টে। ও, আর সকালে এর আগে কি কোনো ক্লাস? প্রতিদিন তো এগুলো দেখা সম্ভব না ম্যাম। ওই অনলাইনে ঢুকে একটু প্রতিদিন রুটিনটা দেখিস বাবা, তোরা একটু দয়া করে। আমরা যে পোস্ট দিয়ে দিই তো না প্রতিদিন এইভাবে ক্লাস সম্ভব না। এখন সম্ভব না বসে থাকা, তো তোমরাও তো জ্যাম হয়ে যাচ্ছে, একটু কথা আছে দেখা আছে, ভালো আছে না পাগল ছেলেরা বসে থাকতে থাকতে। জি ম্যাম মানে এতদিন পর আপনারা দেখতে আসলে মনে খুব মানে খুশি তো ফুরফুর হয়ে গেছে বুঝলেন? তাহলে না বলেছে আমরা আবার নতুন করে ক্লাস এতদিন পর আপনারা দেখছি। মনে হচ্ছে আবার ক্লাসে এসছি তাই না? আচ্ছা বাবা তোরা একটু ক্যামেরা অন কর, তোদের তার মুখে একটু দেখি। আচ্ছা এবার গল্প থাক, আমরা পড়াশোনা করি। কথা 3 নাম্বার হচ্ছে রেশনিং সিস্টেম। ম্যাম ক্যামেরা অন না করলে কি শিখলে? ক্যামেরা অন না করলে ক্লাস হবে না ম্যাম। সবার মুখ দেখা গেলে ক্লাস হবে ক্লাস না। ক্লাস করতে ক্লাসের মতো। ক্লাস হবে না হবে না। ক্লাসের মতো না হবে ম্যাম। আচ্ছা আচ্ছা দেখ মেকআপ করে আসবো নাকি? হ্যাঁ মেকআপ করে আসবা, ছবিটা আমি ভালো দেখতে পাবো না। আমার তো মেকআপ করার সময় নেই বাবা, আমার তোরা মেকআপ করিস, আমি কোনো মতো মূর্খটা করার সময় নেই। মেকআপ করে দিলেন না, এবারে সময় লাগে মেকআপ করিস। এবার রেশনিং পদ্ধতি। আপনি ওদের কথা শুনে ক্লাস নেন। এবার 3 নম্বর পদ্ধতি রেশনিং প্রথা। রেশন বোঝো? জি ম্যাম। বিডিআররা রেশন পায় তাই না? জি ম্যাম। এখন রেশনিং প্রথা আসলে কম দামে পণ্য বিক্রি করা। সরকারের পক্ষ থেকে কম দামে বাজারে পণ্য ছাড়াকে রেশনিং প্রথা বলা হয়। এখন আমি বলি দেখো রেশনিং প্রথা তাহলে কি? কৃষি পণ্যের মূল্য স্থিতিশীল রাখার উদ্দেশ্যে সরকার মুক্ত রেশনিং কার্যক্রম পরিচালনা করে থাকে। এটা মুক্ত রেশনিং, এটা কোনো আর্মি বা বিডিআর বা বিএনপি কি বলি বিডিআর বা হচ্ছে পুলিশের রেশন না। কৃষি পণ্যের অধিকাংশই খাদ্যশস্য, আর খাদ্যশস্যের চাহিদা অস্থিতিস্থাপক। খাদ্যশস্যের চাহিদা কি আমি আগে বলছিলাম? খাদ্যশস্যের চাহিদা অস্থিতিস্থাপক। দাম কমে গেলেও 2 কেজি জায়গায় চাল কেউ 3 কেজি রান্না করে না, করে
এ সালের দাম কমে না, গেছে, সবাই বেশি বেশি করে ভাত খাও, খাই 4টা থেকে 8টা খাও কেউ? হ্যাঁ করে না, তাই না? আচ্ছা, তাহলে এই জন্য বলা হচ্ছে কৃষি পণ্যের কি চাহিদা হচ্ছে অস্থিতিস্থাপক। অস্থিতিস্থাপক। তাই সরকার খাদ্য রেশনিং করে, মানে খাদ্য রেশনিংটা বেশি করে। আর কৃষি পণ্যের যোগান ও চাহিদা সমন্বয় সাধন, খাদ্য শস্যের মূল্য স্থিতিশীল রাখা সাধন করে রাখা যায়। অর্থাৎ যোগান ও চাহিদা যদি মিল থাকে তাহলে প্রাইস লেভেল স্বাভাবিক থাকবে। সমাজে যদি কখনো খাদ্যের যোগান হ্রাস পায় তাহলেও সংকট তৈরি হয়, খাদ্যের যোগান অতিরিক্ত হয়ে গেলেও সংকট তৈরি হয় এবং দাম ওঠানামা করে। আর দাম বেশি ওঠানামা করলে কৃষকরা নিশ্চিত হতে পারে না যে যে খরচ করে ফসল উৎপাদন করেছে তার কতটা তার ঘরে ব্যাক করবে। পে অফ রিটার্ন কৃষি পণ্যের ক্ষেত্রে, পে অফ রিটার্ন কৃষি পণ্যের ক্ষেত্রে খুবই অনিশ্চিত। অর্থাৎ কৃষক যা খরচ করে তার ঘরে ফিরবে কি ফিরবে না, কখনো পুরোটাও কৃষক মার খায় না, বৃষ্টি ঝড় এতে হয় না। হ্যাঁ, এই জন্য সরকার কি করে, কোন কোন প্রাকৃতিক দুর্যোগ হয়, তোরা মাইক্রোফোন অফ কর, শোন রে বাবা শোন। অর্থাৎ কোন বছর প্রাকৃতিক কারণ বা অন্য কারণে খাদ্যশস্যের উৎপাদন বা যোগান হ্রাস পেলে পণ্যের দাম বৃদ্ধি পেয়ে জনভোগান্তি বৃদ্ধি করে। হ্যাঁ, অতিরিক্ত দাম হয়ে গেলে সাধারণ জনতা, শ্রমিক শ্রেণী, নিম্ন আয়ের লোক, এই ধরনের লোকদের জীবন খুব কষ্টের মধ্যে পড়ে যায়, জনভোগান্তি সৃষ্টি হয়, তাদের না খেয়েও থাকতে হয়। তো এক্ষেত্রে সরকার জনস্বার্থ রক্ষার্থে কম দামে পণ্য রেশনিং করে কি করে, চাহিদা ও যোগানের মধ্যে সমন্বয় সাধন করে। এক্ষেত্রে আমরা জানি যে সরকার কি চেষ্টা করে, যে দামটা যেন রিজনেবল থাকে, স্বাভাবিক থাকে, বাজার দামের সাথে জনগণের কিনার মানে চাহিদার সাথে সঙ্গতি রেখে বাজার দাম যেন স্বাভাবিক দাম থাকে। একে ন্যাচারাল প্রাইস লেভেল বা সাধারণ বাজার স্তর, দাম স্তর বলা হয়। তা এখন দেখা গেল কোনো কারণে চালের দাম অতিরিক্ত বেড়েছে, অতিরিক্ত বাড়লে ধনীরাই না কিনে খেলো, গরিবদের কি দুর্দশা হবে? ছোট ছোট ফ্যামিলিতে আবার জনসংখ্যা দেখবে অনেক ক্ষেত্রে বেশি থাকে, তাদের চাল বেশি লাগে, তাহলে তারা কি করবে? সরকার কি করে দেখবা, বিশেষ করে আর্মিদের মাধ্যমেও করে এইসব বিভিন্নভাবে। ওই আমাদের যশোরেও দেখবা মাঝে মধ্যে গাড়িতে করে আর্মিরা কি করে, ওই ট্রাকের উপরে খাদ্য বিক্রি করে। এটা কিন্তু বাজার দাম যদি 50 টাকা হয়, দেখবা চিনি বিক্রি হচ্ছে কি 30 টাকা, 35 টাকা, হ্যাঁ 20 টাকা, এরকম কম দামে বিক্রি হয়। তাহলে কম দামে বিক্রি হলে যারা ওই বেশি দামের পণ্যটি কিনতে পারে না তারা কিন্তু ওই ট্রাকের কাছে গিয়ে দাঁড়ায়। ধনীরা তাদের আত্মসম্ভ্রমের কারণে, তাদের যেহেতু আল্লাহ সঙ্গতি দিয়েছে, সাধারণত তারা ওই ট্রাকের কাছে গিয়ে পণ্য কিনতে দাঁড়ানোটাকে পছন্দ করে না, কেনে না। আবার কিছু ধনী আছে তারা বেশি কেনে, প্রেস্টিজই নেই, যে গরিবদের হক, এটা আসলে এটা গরিবদের জন্য, এটা ধনীদের যাদের সঙ্গতি আছে তাদের ওখান থেকে কেনাও ঠিক না। যাই হোক, তাহলে সেখানে লাইন দিয়ে পণ্য কিনতে হয়, ফ্রি কিন্তু দেয় না। এটা কিন্তু আছে রিলিফ না, ফ্রি দিলে কি হয় বলো তো, রিলিফ। আমরা রিলিফের কথা বলছি না, আমরা রেশনিং এর কথা বলছি। রিলিফ হচ্ছে বিনামূল্যে, রেশনিং কম দামে, বুঝা যাচ্ছে? তাহলে কম দামে জনগণকে পণ্য সাপ্লাই দিলে কি বাজার দাম স্থিতিশীল হয়ে আসে, যোগান বেড়ে যায় এবং সাধারণ বাজার দাম স্থিতিশীল হয়ে আসে। তবে এর একটু নেই মানে সমালোচনাও রয়েছে, সেটা হচ্ছে দুর্বলতা রয়েছে যে সরকার এই রেশনিংয়ের পরিমাণ এত কম করে, যা দিয়ে এত জনবহুল একটা দেশের চাহিদাকে মোটিভেট করা খুব কম যায়, প্রভাবিত করা বেশি একটা যায় না। তারপরেও কিছু তো যায়, তাই না? তার মানে রেশনিং পদ্ধতির মাধ্যমে যোগান বাড়িয়ে প্রাইস লেভেলকে হাই লেভেল থেকে কি জেনারেল লেভেলে আনা যায়, ভারসাম্য বিন্দুতে আনা যায়। আনলে সেক্ষেত্রে জনভোগান্তি কমে আসে এবং প্রাইস স্বাভাবিক হয়, কৃষি পণ্যের দাম স্বাভাবিক হয়ে অর্থনীতি স্থিতিশীল হয়ে আসে। আমরা এই বিষয়টিকে চিত্রের মাধ্যমে দেখাই। বলো, কিছু বলার আছে? খায়রুল,
ম্যাডাম চলে আশির এই ম্যাম চলে আসছে জি ম্যাম জি ম্যাম ওকে আসি আমরা আদি ম্যাম যাইনি এই যে ম্যাম এই যে ম্যাম হাজিরা নেবেন না ম্যাম হাজিরা থাকছে ম্যাম হাজিরা না? নেই আসসালামু আলাইকুম এই লাইভে দেখা যাচ্ছে তো সরাসরি আমি ডবল করি ম্যাম হাজিরা ম্যাম এই হাজিরা কি ওই যে দেখা যাচ্ছে সবগুলো লাইভে নাম থাকবে এখন ঘরে টাকা ম্যাম ঘরে টাকা না দিলে সমস্যা ম্যাম তাহলে হাজিরা পাঁচশো হবে না এই সকল খাবি টাকা না দিলে তো না আমি খাবো না আমি এখন ধরে পরে ম্যাম দেখেন খারুল ডিস্টার্ব করছে ম্যাম সবাই সব খাবার টাবার নিয়ে আসলাম কেটে লেগে যাবেন ক্লাস করতে পাইনি করতে তো ম্যাম তোমাদের ও শুধু গল্প করছে তাই না এই গল্প করছো কেন খাইরুল জি। মনোযোগ না না আমি গল্প করছি না ম্যাম আসি আমাকে বের করে দিন। মনোযোগ দাও ক্লাস থেকে বের করে দেন। এই আমরা এখন কি পড়ছিলাম রেশনিং জি সিস্টেম ম্যাম আমরা এটা কোন সিস্টেমের পলিসি কোন পলিসি সিস্টেম জি ম্যাম লেসন নিয়ে আমি ক্লাস করতেছি 5 মিনিট বের করে দিবি এটা এগ্রিকালচার প্রাইস কি পলিসি খাতা বই করবে। এগ্রিকালচার Agriculture- প্রাইস পলিসি এবার দেখো জি, ম্যাম। লম্বাক্ষে দাম ঠিক আছে ভূমি আক্ষে জি ম্যাম ওই চাহিদা করতে চাহিদা রেখা একটা এই 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 কথা বলছে খায়রুল না কে রে না সজীব কথা বলছে এই ম্যাম ম্যাম, সজল কথা সজলের বলেন। স্পিকার বন্ধ করে দিতে বলেন। এই ম্যাম। স্পিকার বন্ধ করতে হবে চাহিদা রেখা একটা DD1 বন্ধ করে দেন। চাহিদা রেখা দুটো S1 S0 S1 বুঝা যাচ্ছে এখানে আমাদের জেনারেল ভারসাম্য E0 বিন্দুতে স্থিতিশীল ভারসাম্য E0 বিন্দুতে বুঝা যাচ্ছে তাহলে ভারসাম্য কোন জি, ম্যাম। দাম কতখানি OP0 ভারসাম্য জি, জি। পরিমাণ হচ্ছে OM0 ওএনজি এবং যোগান রেখা S0 তে রয়েছে ভারসাম্য E0 বিন্দুতে স্থাপিত হয়েছে অর্থনীতি যদি এখানে থাকে এটা স্থিতিশীল অর্থনীতি বুঝা যাচ্ছে জি ম্যাম এখন কোনো কারণে কি হলো কোনো কারণে যদি যোগান হ্রাস পায় তাহলে যোগান রেখা কোন দিকে যোগান হ্রাস পেলে যোগান রেখা কোন সাইডে শিফট করে বামে না ডাইনে ডান দিকে। ভালো করে বলো ম্যাম ডানে ডাইনে ডানে shift করে ম্যাম বাম দিকে যাবে বামে উপর shift করে দিকে। বামে শিফট করলে বামে শিফট করলে এই দেখো জি যোগান হচ্ছে M0 থেকে M1 এ চলে আসলো এই যে। আবার যদি এখানে আরেকটা টানি যোগান আরো কমে যাবে যত বামে যাবা যোগান হ্রাস পাবে আর ভারসাম্য বিন্দু থেকে যত ডাইনে যোগান রেখা অঙ্কন করবা যোগান বাড়বে তা এখন আমরা S1 যোগান রেখায় গিয়েছি ভারসাম্য E1 যোগানের পরিমাণ হ্রাস পেয়ে ও M1 হয়েছে যোগান হ্রাস পেলে কি হয় যোগান ক্রাইসিস হলে প্রাইস লেভেল হাই হয় দাম বৃদ্ধি করে। P0 থেকে প্রাইস এখন P1 এ চলে গিয়েছে দাম বাড়লে জনগণের ভোগান্তি হবে না জি ম্যাম এখন তাহলে সরকার কি করবে তখন রেশনিং পদ্ধতি যোগান চালু বাড়িয়ে করবে দেবে কোন পরিমাণ যোগান বাড়াবে E1 থেকে E0 অর্থাৎ M1 থেকে M0 পরিমাণ রেশনিং করলে কম দামে পণ্য বাজারে যোগান দিলে কি যোগান আবার ও M1 থেকে ও M0 তে আসবে যোগান রেখা S1 থেকে যোগান S0 তে আসবে ভারসাম্য E1 থেকে E0 তে আসবে প্রাইস লেভেল কমে P1 থেকে P0 হবে অর্থনীতি আবার স্থিতিশীল হয়ে আসবে এবং দাম সরকার নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে পারবে এভাবে দামের অস্থিতিশীলতাকে কি কম দামে বাজারে পণ্য ছেড়ে সরকার যে পলিসি গ্রহণ করে থাকে তাকেই আমরা কৃষি পণ্যের মূল্য নিয়ন্ত্রণ বা উঠানামার নিয়ন্ত্রণের হাতিয়ার বলি তাকে আমরা রেশনিং সিস্টেম বলি এই রেশনিং পদ্ধতি কে করে জনগণ করে সরকার করে সরকার করে কার দুর্ভোগ কমাবার জন্য করে জনগণের দুর্ভোগ জনগণের। হ্যাঁ আর কি করার জন্য যোগান বাড়ানোর জন্য আর কি করার জন্য দাম কমাবার জন্য আর কি অস্থিতিশীল অর্থনীতিকে স্থিতিশীল করার জন্য সরকার রেশনিং পদ্ধতি ফলো করে থাকে বুঝা গেছে
চালু করে থাকে। জি তাহলে ম্যাম। আমরা কি শিখলাম? জি ম্যাম। সমাজে কৃষি পণ্য সাধারণত তুলনামূলক অন্য সব পণ্যের সাথে বেশি উঠানামা করে। আর জনগণের স্বার্থ ও কৃষকের স্বার্থ রক্ষার জন্য সরকার এই দাম নিয়ন্ত্রণের জন্য বা দাম স্থিতিশীল রাখার জন্য গুরুত্বপূর্ণ 3টি পলিসি আমরা উল্লেখ করেছি। সেই 3টি পলিসি কি? প্রথম পলিসি কি ছিল? বাফার স্টক। দ্বিতীয় পলিসি ছিল কি? পেগিং সিস্টেম। কি তৃতীয় পলিসি পদ্ধতি? কি? পেগিং সিস্টেম। রেশনিং পদ্ধতি। রেশনিং প্রথা। রেশনিং হ্যাঁ, পদ্ধতি। তাহলে এই 3টা কিন্তু আমরা মুখস্থ করে ফেলবো। ঠিক আছে? জি ম্যাম। আশা করা যায় 3টি থেকে অনেক সময় 3টিই পাওয়া Yes, যায়। শর্ট দিয়ে, ব্রড দিয়ে আর সংক্ষিপ্ত দিয়ে 3টেই এসে যায়, এমনও হয়। আচ্ছা, যাই হোক, আচ্ছা, ম্যাম। আমাদের ক্লাস নিয়ে কেমন লাগলো? জি ম্যাম, ভালো মানে লাগলো। খুবই ভালো, অনেকদিন পরে ভালো, ম্যাম। আছে। অনেকদিন সামনের পরে। ইয়েতে আবার আমরা ভালো ক্লাসে আসবো, নতুন রুটিন ম্যাডাম দেবেন, তখন আমি তোমাদের ক্লাস আবার কবে হবে? আবার আমি আগেই পোস্ট দিয়ে দেবো আমার গ্রুপে। ও তাসলিমা, আমি মনে করেছি ম্যাম, কি জি। আমার অনার্স 3rd ইয়ারের এই গ্রুপের নাম রাখবো আছে যে এই রূপসা নদী, রূপসা। আর ওটা বলছিলেন। পাঠ করে রাখবো বিপসা। কারণ শোনো, ফার্স্ট ইয়ারে দিয়েছি কপতক, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার কপতক। কি বলবা বলো, কারোল কথা বলো। ডিউটি আছে ম্যাম, আমি ক্লাসে থাকতে পারতেছি না। এখনই শেষ, আমিও সালাম দিচ্ছি বাবা। তা যাই হোক, সামনের ক্লাস জানিয়ে দেবো তাসলিমা, আমি ওই নামটা চেঞ্জ করে জি ম্যাম। রূপসা রাখবো। আমি এডিট করে আচ্ছা, রূপসা ঠিক। করে দেবো, সবাইকে বলে দিও। আচ্ছা ম্যাডাম, আমাদের থার্ড ইয়ারের আর কোন ম্যাডাম? অন্যদের ক্লাস প্রত্যেক টিচার নিজে জানাই দেবে, আমারটা আমি গ্রুপে তোমাদের জানাই দেবো। আবার নতুন জি, জি। ম্যাডাম ক্লাস রুটিনে ক্লাস, নতুন ক্লাস আমি তোমাদেরকে আবার সবাইকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। তা সবাই ভালো থেকো, করোনার মধ্যে নিজের শরীর দিয়ে যত্ন নিও। আমাদের জন্য, আমার জন্য দোয়া রেখো। ফি আমানিল্লাহ। ফি আমানিল্লাহ। জীবন দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।